গতকাল ভিডিও পোস্ট করার পর কেউ খারাপ কোনো কিছু বলেনি, সবাই মোটামুটি আশ্বস্ত হয়েছেন, কিন্তু কয়েকজনের মধ্যে একটু দ্বন্দ্ব রয়ে গেছে। দ্বন্দ্বটা সেটা হচ্ছে মোদিজি যদি এই ধরনের কাজ করেন তাহলে বাকি ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলো যেগুলো রয়েছে তারা কি এটা মেনে নেবে? বিশেষ করে চীনের কথা বলা হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে একজন বিতাড়িত প্রধানমন্ত্রী তাকে ফের ক্ষমতায় এনে বসানো যায়? এই দুটো প্রশ্ন কিন্তু অনেকের কাছ থেকে এসছে। এখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আপনাকে একটু পেছনে যেতে হবে। একটু 1971 সালের কথা ভাবুন। 1971 সালে যে সময়তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল, পূর্ব পাকিস্তান, তখন তো বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, সেই সময় ভারতের কিন্তু এত শক্তি ছিল না। তারপরে ছিল কি, আমেরিকা বিপক্ষে ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন বিপক্ষে ছিল, সবার বিপক্ষে থাকা সত্ত্বেও আমাদের লৌহ মানবীয়, ওই জন্য ওনাকে বলা হয় মিসেস ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু ছেড়ে কথা বলেননি। তিনি একেবারে চোখে চোখ রেখে আমেরিকার যে প্রতিনিধি কিসিঞ্জার, যিনি বার্তা নিয়ে এসেছিলেন যে যুদ্ধটা করবেন না, যুদ্ধটা বন্ধ করুন, তাহলে করে আমেরিকা ভালোভাবে নেবে না, কিসিঞ্জারের মুখের ওপরে তিনি বলে দিয়েছিলেন যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার ভারতের পড়শি রাজ্য ভারত একদম চুপ করে চোখ বুজে থাকতে পারে না। ভারতের একটা প্রতিবেশীর প্রতি দায়িত্ব রয়েছে। আপনার প্রতিবেশীর ঘরে যদি ঝগড়া চলে আপনি স্বাভাবিকভাবেই তাকে থামাতে যাবেন, এটা খুব সাধারণ নিয়ম। তা আমার প্রতিবেশীর সামনে বা সঙ্গে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবার বিশ্ব কি ভাবলো না ভাবলো সেটা তাদের ব্যাপার, তা নিয়ে আমি চিন্তিত নই। এটা কিন্তু ইন্দিরা গান্ধী পরিষ্কার কিসিঞ্জারকে বলে দিয়েছিলেন। কিসিঞ্জার তা ফিরে গেছিলেন, ফিরে গিয়ে তারপরে সপ্তম নৌবহর পাঠালেন, তারপরে তো রাশিয়া এসে, তাহলে সেই গল্প তো পুরনো হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এখন পরিস্থিতি অন্য। সেই সময় ভারতের যে অবস্থা ছিল, ভারতকে সারা পৃথিবী দেখত একটা গরিব দেশ, সেখানে অর্ধেক মানুষ খেতে পায় না, আধা ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, সেখানে কাজকর্ম নেই, শুধু কৃষির ওপর ভিত্তি করে রয়েছে। সেই ভারতকে কেউই পাত্তা দিত না। কিন্তু 1971 সালে যখন ভারত একেবারে যাকে বলে হিন্দিতে ধুল চাটিয়ে দেওয়া, পাকিস্তানকে একেবারে 13 দিনের মধ্যে একেবারে ধুলো চাটিয়ে দিয়ে 93,000 সৈন্যকে, মাত্র এক ব্রিগেড সৈন্য ছিল, জানতো না পাকিস্তান এটা। যাই হোক, তখন থেকে ভারতবর্ষের সম্পর্কে পৃথিবীর ধারণা কিন্তু পাল্টে যায় যে ভারতবর্ষ আমরা পৃথিবীর কাগজে চোখ দিয়ে দেখছিলাম, তখন তো এসব দেখতে ছিল না। এত পৃথিবীর কাগজ, বিশেষ করে এই সমস্ত মার্কিন যে কাগজগুলো আছে, তাদের তো অপপ্রচার তো তারা সবসময় করে বেড়ায়, এখনো করে বেড়ায়। ওয়াশিংটন পোস্ট এখনো ভুলভাল খবর ছাপে, এখনো বিবিসি ভুলভাল খবর ছাপে, CNN এখনো ভুলভাল খবর দেয়। তো যাই হোক, এখন কিন্তু সেই ভারত নেই। এখন ভারত হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র, যেটা উদীয়মান একটা মহাশক্তি হিসেবে দেখা দিচ্ছে চারদিকে। এখন সেই ভারতবর্ষ আর এই ভারতবর্ষের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। দ্বিতীয় কথা, কিসিঞ্জার এসেছিলেন কি করে? কিসিঞ্জার এসেছিলেন একটা বার্তা নিয়ে যে যুদ্ধ করবেন না, তাহলে আমেরিকা খেপে যাবে। এবারে জ্যাক সুলিভান এসছেন, তিনি একটা বার্তা নিয়ে যে আপনারা যদি কোনো অ্যাকশন নেন তাহলে পরে আমেরিকা কোন রকম এর মধ্যে নাক গলাবে না,
এবং আগামী যে বছরগুলোতে যাতে বাংলাদেশের দিকে তারা চোখ না দেয় সেই গ্যারান্টিও কিন্তু ভারত নিয়ে রেখে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রাম্প এবং মোদীর সঙ্গে যে সম্পর্ক সেটা তো আপনারা সকলেই জানেন কিরকম সম্পর্ক ট্রাম্প এবং মোদীর সঙ্গে রয়েছে। আপনারা এই ছবিটা দেখুন, তিনটে ছবি আছে, তিনটে ছবিতে হাউডি মোদি যেটা হয়েছিল 2016 সালে আমেরিকাতে, সেখানে ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, প্রধানমন্ত্রী মোদীর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, তাহলেই আপনারা বুঝে যাবেন যে ট্রাম্প মোদীর সম্পর্কটা কতটা গভীর। দ্বিতীয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে এখন যিনি মানে আমাদের কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার অবস্থা কিন্তু খুব খারাপ। জাস্টিন ট্রুডো এবার নির্বাচনে জিততে পারবেন না। আর রইল ম্যাক্রন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রনের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। ম্যাক্রন অত্যন্ত উদার প্রকৃতির মানুষ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীকে তিনি নিজের বন্ধু বলে আখ্যা দেয়। এবং অস্ট্রেলিয়ার যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে দ্য বস হিসেবে উল্লেখ করেছেন। যাই হোক, এই যে সম্পর্কগুলো কিন্তু মোদীজি কিন্তু বাঁচিয়ে রেখে দিয়েছে। মোদীজি সম্পর্কগুলোর ফল এখন তোলার চেষ্টা করছেন। যেমন ধরুন, এখন ইউরোপিয়ান ইউনিয়নের সব থেকে বেশি যার ক্ষমতা তিনি হচ্ছেন জর্জিয়া মেলোনি হচ্ছেন আমাদের ইতালির যিনি প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন সব থেকে ক্ষমতাশালী ইউরোপিয়ান ইউনিয়নের। সেই জর্জিয়া মেলোনি গতকালকে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে কিন্তু বাসভবনে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করে এসছেন এবং ট্রাম্পের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক যাতে ভালো থাকে ভবিষ্যতে এবং আগামী 4 বছর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যাতে ট্রাম্পের সম্পর্ক আরো গভীর হয় এবং ভালোভাবে কাজ করতে পারেন, সেই জন্য কিন্তু মেলোনি ট্রাম্পের বাসভবনে গিয়ে এই ছবিগুলো রয়টার্স প্রকাশ করেছে। এই ছবিগুলো দেখুন আর তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন যে তারা কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে। এবার ফিরে আসুন মোদীজির সঙ্গে মেলোনির সম্পর্ক। দুটো ছবি কিন্তু নেটে খুব ভাইরাল হয়ে গেছিল। এই দুটো ছবি আমি পরপর দিচ্ছি, এই দুখানা ছবি আপনারা দেখুন। এই দুটো ছবি দেখলেই বুঝতে পারবেন যে মেলোনির সঙ্গে, জর্জিয়া মেলোনির সঙ্গে মোদীজির কতটা ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এখন মোদীজিকে না জিজ্ঞাসা করে এখন কিন্তু মেলোনি কোনো বড় ডিসিশন নেন না, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। কারণ 7 দিন অন্তর মেলোনি কিন্তু একবার মোদীজিকে ফোন করেন, কারণ হোক অকারণ হোক তিনি একবার করে ফোন করেন। ফলে মেলোনি তার সঙ্গে নিশ্চয়ই ট্রাম্পের আমাদের নরেন্দ্র মোদীর কথাবার্তা হয়েছে। নরেন্দ্র মোদী নিশ্চয়ই তার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে মেলোনির সঙ্গেও আলোচনা করেছেন, ট্রাম্পের সঙ্গে তো আলোচনা করেছেনই এবং ম্যাক্রোর সঙ্গেও আলোচনা করেছেন। সবার সঙ্গে আলোচনা করে সবার মতামত নিয়ে কিন্তু মোদী যেটা করবেন সেটা কিন্তু সামনের দিনে দেখা যাবে যে তিনি কি করতে চাইছেন। অর্থাৎ জ্যাক সুলিভানের ইন্ডিয়া ভিজিটের পর ভারত কি করবে, ভারতের উপরে সম্পূর্ণ নির্ভর করছে যে শেখ হাসিনা কবে দেশে ফিরে তার গদিতে বসবেন। আর আমাদের এই ডক্টর ইউনূস তিনি তো এখন তো মানে ভয়ে এখন কাঁপছেন। তিনি এখন বলছেন যে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকুক, সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। আরে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টার উপদেশ দিয়ে কি হবে? যদি ওখান থেকে আমেরিকা থেকে ট্রাম্প একটা হুঁশিয়ারি দেয় যে তোমরা যে কাণ্ড করে বেড়াচ্ছ তাতে তোমাদের আর জাতিসংঘের সৈন্যবাহিনীতে তোমাদের জায়গা হবে না, পেন্টাগন খুলে যাবে। আমাদের যিনি ওয়াকারুজ্জামান আছেন না, তার পেন্টাগন হলুদ হয়ে যাবে। কারণ বলেছি না যে পকেট হচ্ছে বড় ব্যাপার,
পয়সা দুনিয়া ছেড়ে পয়সা, পয়সা যখন দেখবে যে পকেটে টান পড়ে যাচ্ছে না, তখন দেখবেন সুরসুর করে ভারতের গায়ে চলে এসছে এবং বলবে যে স্যার কি করতে হবে আমায় বলুন। তখন মোদীজি বলবেন পুরো মাঠে নেমে সব ঠান্ডা করো, ঠান্ডা করার পর যখন কাজ হয়ে যাবে তখন আমায় বলবেন। তারপরে ঠান্ডা হয়ে গেলে অবস্থা সিচুয়েশন যখন নর্মাল হবে, আমরা যখন খবর পাবো সব সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, তখন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে গিয়ে মোটামুটি প্ল্যান। ফলে আমেরিকা কি করবে, ইউরোপিয়ান কিভাবে নেবে, আর চীন তো এর মধ্যে নাকি গলাবে না। কারণ চীনের সঙ্গে এখন ভারতের যা সম্পর্ক, এখন মোটামুটি একটু ভালো সম্পর্ক যাচ্ছে। আর চীন এই ছোট ব্যাপারটা নিয়ে চীন খুব কৌশলী। চীন যে দেখে সেখানে কোথায় ফায়দা আছে, ফায়দা যেখানে আছে চীন সেখানে আছে। চীন দেখবে বাংলাদেশে ঢুকে আমার কোনো এখানে ফায়দা নেই, এখানে আমার শুধু টাকাগুলো যা জলে গেছে। এবার যদি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে পরে অন্তত আমার টাকাগুলো যেগুলো ওখানে বিনিয়োগ হয়েছে সেই টাকাগুলো অন্তত সুরক্ষিত থাকবে, তাহলে প্রজেক্টগুলো কমপ্লিট হবে। এবার বাকি রইল রাশিয়া। রাশিয়া তো বরাবরই ভারতের বন্ধু। রাশিয়া বা পুতিনের সঙ্গে মোদীজির যে সম্পর্ক সেটা সারা বিশ্বে সবাই জানে। কারণ সারা বিশ্বকে উপেক্ষা করে মোদীজি কিন্তু রাশিয়া থেকে তেল কিনেছিলেন যখন রাশিয়ার ওপরে বাইডেন যখন স্যাংশন লাগিয়েছে। এবার হয় এইটা হবে। আর এ করেছে কি আমাদের ডক্টর ইউনূস, তিনি এই যে আমেরিকা গেছিলেন, গিয়ে তিনি আমেরিকায় এতদিন কাটালেন, ওখানে গিয়ে বিল ক্লিন্টনের সবাই উপস্থিত হলেন। তিনি এমনই বোকা মানুষ, একবার গিয়ে ট্রাম্পের সঙ্গে উনি দেখা করতে পারলেন না। যদি ট্রাম্পের সঙ্গে দেখা করে যদি উনি দাঁড়াতেন সামনে, তাহলে ট্রাম্প হয়তো এতটা ক্ষেপে থাকতো না, থাকতেন না এতটা। ট্রাম্পের ওটাও কিন্তু একটা রাগ। এখানে এসে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে উনি এখানে এসে বক্তৃতা ঝেড়ে গেলেন। কিন্তু আমি একজন জয়ী, একজন প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বে যাকে সব থেকে শক্তিশালী ব্যক্তি বলা হয়, আমার সঙ্গে একবার দেখাও করলো না। এইটা কিন্তু ট্রাম্পের মাথায় কিন্তু ঘুরছে। এক হচ্ছে ওই 500 মিলিয়ন, দুই হচ্ছে উনি গিয়েছিলেন, গিয়ে হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টনের সবাই উপস্থিত হলেন, উনি এতদিন থাকলেন, একবার ট্রাম্পের ঘরে গিয়ে কিন্তু উঁকি মারলেন না। বাকি সব বিশ্বের নেতারা যারা আছে সবাই, ছোট বড় সবাই গিয়ে কিন্তু ট্রাম্প জেতার পর হয় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠানোর পরে যাদের যাদের সঙ্গে সম্পর্ক খারাপ তারা গিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে দেখা করে এসছেন। যেমন জর্জিয়া মেলোনি পুরো ইউরোপিয়ান ইউনিয়নের হয়ে, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের উপরে কিন্তু ট্রাম্প খেপে আছে। যদি কোনো উল্টো পাল্টা কোনো একটা ডিসিশন নেন, তার আগেই জর্জিয়া মেলোনি গিয়ে ব্যাপারটাকে কিন্তু একটা স্থিতিশীল জায়গায় আনার জন্য, একটা সম্পর্ক ভালো স্থাপন করার জন্য তিনি নিজে গিয়ে তার বাসভবনে ফ্লোরিডায় গিয়ে গতকালকে দেখা করে ব্যাপারটাকে সেরে এসছেন। ডক্টর ইউনূস যদি এই কাণ্ডটি অন্তত করতেন, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের কিন্তু মুখটা বাঁচত, হয়তো এতটা চাপ আসতো না। এখন ট্রাম্প এসেই কিন্তু খড়গহস্ত হয়ে যাবেন। ব্যাগ ফেলে দিলে কিন্তু বাংলাদেশে খুঁজে পাবেন না ট্রাম্প। কিন্তু মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে দুটো, একটা হচ্ছে 500 মিলিয়ন আর একটা হচ্ছে আমেরিকা এলেন প্রেসিডেন্ট, আমার সঙ্গে উনি দেখা করলেন না, তার মানে আমাকে উনি পাত্তাই দেন না। এটা মাথায় ঢোকানোর জন্য কিন্তু পৃথিবীতে অনেক লোক বসে আছে যারা ট্রাম্পের মাথায় এগুলো ঢুকিয়ে দেয়। আর ট্রাম্প হচ্ছেন এমন একটা মানুষ, পরবর্তী সময় কি করবেন 1 ঘন্টা আগে উনি জানেন না। এই হচ্ছে এখন বর্তমান অবস্থা। ফলে বিশ্ব রাজনীতি পুরোটাই এখন নির্ভর করছে ট্রাম্পের ওপরে, এবং বাংলাদেশের রাজনীতি নির্ভর করছে মোদীজির ওপরে। আর যেহেতু মোদীজির সঙ্গে ট্রাম্পের এবং ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক অত্যন্ত ভালো, ইউরোপিয়ান ইউনিয়নের বাইরেও যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সঙ্গেও সম্পর্ক ভালো। ফলে আমার মনে হয় না কোন রকম অসুবিধে হতে পারে।